21শে জুলাই 2025 সোমবার ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:06 কুর্মিটোলার AK খন্দকার বিমান ঘাঁটি থেকে উড়াল দেয় চীনা কোম্পানি চেংদুর উৎপাদিত থার্ড জেনারেশনের F-7 BGI ফাইটার জেট। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটিকে উড়িয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। জীবনের প্রথম স্লো ফ্লাইং ছিল তার। উড্ডয়নের 5 মিনিট পর বিমানের যান্ত্রিক গোলযোগ আঁচ করতে পারেন তিনি এবং সাথে সাথেই কন্ট্রোল রুমকে জানান তার বিমান ঠিকভাবে আকাশে উঠছে না, দ্রুত উচ্চতা কমিয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে। পরে কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় কোনো রকম ঝুঁকি না নিয়ে সেফ ইজেক্ট করার জন্য। ISPR জানিয়েছে ফ্লাইং এরিয়া জনবহুল হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানের সর্বোচ্চ গতি উঠিয়ে বিমানটিকে কোনো ফাঁকা জায়গায় ল্যান্ড করানোর প্রাণপণ চেষ্টা করেছেন। এরই মধ্যে কন্ট্রোল রুমের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর 1:13:23 শেষ উঠতে দেখা যায় বিমানটিকে। এর ঠিক 10 সেকেন্ড পর F-7টি আছড়ে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। কলেজটির প্রাইমারি সেকশনের 2 তলা ভবন বিশিষ্ট হায়দার আলী ভবন, নিচতলায় বাংলা ভাষণ এবং উপরতলায় ইংরেজি ভাষণের পাঠদান করা হতো। 16টি কক্ষে মোট 783 জন শিক্ষার্থীকে একসাথে পাঠদান করা হতো। স্কুলটি ছুটি হয়ে যায় দুপুর 1টায়, ফলে বেশিরভাগ শিক্ষার্থী তখন বাড়ি চলে গিয়েছিল। এখন প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে, তাহলে ওই শিক্ষার্থীগুলো তখনও কেন সেখানে ছিল? হায়দার আলী ভবনে ক্লাস 3 থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হতো, ফলে তখনও যাদের অভিভাবক আসেনি এবং যারা ছুটির পরে কোচিং করতো তারাই সেখানে ছিল। কেউ খেলছিল, কেউ দোলনায় দুলছিল, কেউ বা বাবা মায়ের অপেক্ষা করছিল বাড়ি যাওয়ার জন্য। ঠিক এরকম সময় আকাশের উত্তর পশ্চিম দিক থেকে বিমানটি ধেয়ে আসে হায়দার আলী ভবনে। তাৎক্ষণিক ভবনটিতে প্রচন্ড ঝাঁকুনি অনুভূত হয় এবং এর কিছু সেকেন্ড পর, কিছু বুঝে ওঠার আগেই আরেকটি বড় বিস্ফোরণ ঘটে। এই সময় জেট ফুয়েলে আগুন আরো বেশি তীব্রতর হয়ে ওঠে, দ্রুত ছড়িয়ে পড়ে নিচতলার 4টি রুম থেকে উপরের 2টি রুমে। মুহূর্তেই কারো গা, কারো ব্যাগ, কারো জামা উঠতে শুরু করে। চারিদিকে শোনা যায় শুধু ছোট সোনামণিদের বাঁচাও বাঁচাও আর্তচিৎকার। এবং তখন উপরতলায় এবং নিচতলায় কিছু শিক্ষক উপস্থিত ছিল। বিকট শব্দ শোনা মাত্রই পাশে অবস্থিত সেনা ক্যাম্প থেকে প্রায় শতাধিক সেনা সদস্য ছুটে আসে। আশেপাশের জনসাধারণ এবং কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ BNCC এবং স্কাউটের সদস্যরা ছুটে আসে। তারা সবাই মিলে উদ্ধার তৎপরতা শুরু করে এবং তার 5 মিনিট পরই ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দেয়। প্রায় 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মাঝে সেনা সদস্য সহ সবাই মিলে বিল্ডিং এর আশেপাশের গ্রিল ভেঙে বাচ্চাদেরকে উদ্ধার তৎপরতা চালায়। কলেজের একটি গেট ভেঙে তারা 2 তলার সাথে আড়াআড়ি রেখে শিশুদেরকে নিচে নামায়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানে আটকা পড়া শিক্ষার্থীদেরকে বাঁচাতে নিজেকে মৃত্যুর মুখে দাঁড় করান ম্যাডাম মাহেরিন চৌধুরী। আগুনের লেলিহান শিখায় বদ্ধ রুম থেকে একে একে প্রায় 20 জন শিক্ষার্থীকে বের করেন তিনি। কখন যে নিজের দেহের শতভাগ আগুনে ঝলসে গিয়েছে তা লক্ষ্য করার সময় হয়তো পাননি তিনি। হাসপাতালে নিজের স্বামীর হাতকে আঁকড়ে ধরে বুকের পাশে রেখে বলেন, তোমাদের সাথে দেখা হবে না কোনোদিন। এবং লাইফ সাপোর্টে থাকা অবস্থায় কিছুক্ষণ পর তিনিও মৃত্যুবরণ করেন। তার মতোই আরও একজন ম্যাডাম নিজেকে উৎসর্গ করে বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করে গিয়েছেন। তার নাম ম্যাডাম মাসুকা বেগম নিপু। তাকেও আমরা কোনোদিন ভুলব না, তাকেও আমরা স্মরণে রাখবো। এই 2 মহিষী নারীকে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় সম্মান প্রদান করেছেন ইতিমধ্যে। আপনারা দুজনই কোটি মানুষের হৃদয়ে জীবিত থাকবেন চিরকাল। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন প্রায় 19 জন এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরও 165 জন, যাদের অনেকেরই অবস্থা খুবই আশঙ্কাজনক। কারো শরীরের 30 থেকে 90% পর্যন্ত আগুনে দগ্ধ হয়েছে। এর একদিন পর 22 জুলাই সকাল 7টায় আরও 8 জন মৃত্যুবরণ করেন এবং এর 5 ঘন্টা পর আরও 4 জন মৃত্যুবরণ করেন। 22 জুলাই পর্যন্ত মোট 31 জন নিহত হয়েছে বলে জানায় ISPR। এদিকে সবাই ভেবেই নেয় হয়তো পাইলট বিধ্বস্ত বিমানের ককপিটে রয়েছেন, কিন্তু বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছু সেকেন্ড আগেই তিনি ইজেক্ট করে হায়দার আলী ভবনের পাশের প্রশাসনিক ভবনের শরীরচর্চা রুমের টিন শেড চাল ভেঙে মেঝেতে গিয়ে পড়েন। প্রায় আধা ঘন্টা পর তাকে সেখান থেকে উদ্ধার করতে গিয়ে দেখা যায় তিনি বিমানের সিট সহ মেঝেতে পড়ে আছেন এবং তখনও তার পালস চলছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সঙ্গে সঙ্গে তাকে হেলিকপ্টারে CMS হাসপাতালে ভর্তি করা হয়, রাখা হয় লাইফ সাপোর্টে এবং তার প্রায় 2 ঘন্টা পর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং এই উদ্ধার কাজে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়েন 14 জন সেনা সদস্য, একজন ফায়ার ফাইটার এবং একজন পুলিশ। তারাও হাসপাতালে ভর্তি হন। দুপুরের পর থেকে হাসপাতালে রোগীদের প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন দেখা দেয় এবং তখনই সারা দেশ থেকে রক্তদাতারা রাজধানীর বিভিন্ন হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেন। এবং তার পরের দিন 22 জুলাই প্রায় 300 হিজড়া ভাই বোনেরা রক্ত দেওয়ার জন্য রীতিমতো সিরিয়াল দিয়ে থাকেন হাসপাতালগুলোর সামনে।
যা এই প্রকাণ্ড বিভীষিকা আর হাহাকারের মধ্যে আমাদের শক্তি জুগিয়েছে, এবং আপনাদেরকে আমরা হৃদয়ের গভীর থেকে সম্মান জানাই। মাইলস্টোন ট্র্যাজেডি যারা দেখেছে তাদের চোখে পানি আসেনি, হৃদয়ে রক্তক্ষরণ হয়নি, এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। 100 বছর পরও বাংলার ইতিহাসকে চোখের পানি দিয়ে ভিজিয়ে রাখবে মাইলস্টোন ট্র্যাজেডি। এত কিছুর পরও কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে খুব জোরালোভাবে। শিক্ষার্থীদের এক অংশের দাবি, অনেক লাশ গুম করা হয়েছে। কেউ কেউ অভিযোগ করছেন, এত পুরনো মডেলের বিমান কেন বাংলাদেশ বিমান বাহিনী এখনো ব্যবহার করছে। আবার কেউ কেউ বলছেন, জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান। অনেকেই ক্ষোভ ঝেড়ে বলছেন, এ দেশেই থাকবো না। এখন সরকারের উচিত মাইলস্টোন ট্র্যাজেডি সহ পূর্ববর্তী সকল দুর্ঘটনাকে পর্যালোচনা করে সরকারের যত অব্যবস্থাপনা রয়েছে সেগুলোকে পরিকল্পিতভাবে বিনির্মাণ করা। ইতিমধ্যে 23 জুলাই নিহতের সংখ্যা নিয়ে বিতর্কের মুখে নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ, এবং বিমানটি কেন বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী। এখন সবার মনের প্রশ্নের উত্তর শুধু কিছু সময়ের ব্যবধান মাত্র। পরিশেষে আমরা কেউই এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হতে চাই না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।